দিচ্ছ কাচুমাচু হেসে তাকিয়ে রইল। আমি তোকে ডাকছি, খেতে বলছি, খাবিনি। দিচ্ছ মুখ নামাল, আঙুলের শুকনো চামড়া খুঁড়তে থাকলো। বনশ্রীর জেদ চেপে গেল। ওর কাঁধে হাত রেখে বলল আমার মুখের দিকে তাকা। হ্যাঁ, তাকা। আমি বলছি, তুই খাবিনি। তাকিয়েই খ নামাল সে। বিড়বিড় করে বলল হামলোক নবাবকা খানদান। রাখো তোর নবাবি। কে বলল তোকে? বনশ্রী ধমকাল। নবাব না হাতি। কোনকালে কি ছিল, তাই নিয়ে তুই এতটুকু ছেলে, তোর এত সব কি রে? হঠাৎ বনশ্রী টের পেল নালু মিয়ার পুত্রের চোখের তলা ছোপছোপ করছে। সে ওর চিবুকে হাত দিয়ে মুখটা তুলে বলল তুই কাঁদছিস? সে কি, এতে কান্নার কি আছে? বড় অদ্ভুত তো তুই। আমি তোকে জোর করব ভাবছিস? তোপ জাত মেরে দেখ। বনশ্রী হেসে উঠল। পাগল তুই, পাগল ছেলে। ঠিক আছে বাবা খাসনে। বনশ্রীর মন খারাপ হয়ে গেল। আজ রাতে এক অবাধ স্বাধীনতার স্রোতে 10 ছেড়ে পড়ে গিয়ে বনশ্রী এই তৃণখণ্ডে আঁকড়ে ধরতে চাইছিল। বারণ করেছিলুম, তাও একগাদা খাবার পাঠিয়েছে। বনশ্রী আলগোছে এক টুকরো লুচি ভেঙে মুখে দিল। এক তরকারি চাখল। সে আসতে বলল আমারও তেমন খিদে নেই রে, কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর টেবিলের তলা থেকে জোর জল গড়িয়ে খেল। মুখ হাত ধুয়ে তোয়ালেতে মুছতে মুছতে সে বলল তুই রাতে তাহলে থাকছিস তো আমার কাছে? একা থাকতে আমার ভস করবে কিন্তু। বিন্দু একটু হেসে মাথা দোলাল। এই শান্ত করুণ দৃষ্টি ছেলেটার আরেক চেহারা আছে। দেপো ফক্কর ফাজিলে চোডে পাকা। ভাবতেই অবাক লাগছে এখন। আর ওর জাতের গুমর, নবাবী রক্তের বড়াই। বাইরের কোন মুসলমানের হাতেও ও খাবে না এমন অদ্ভুত সংস্কার। হয়তো এমন একটা সংস্কার তার কাছে বালাই ছিল। নয় তো কেনই বাজার। তার সঙ্গে ভালোবাসার নামে 150 মাইল পারি, এক সজ্জায় রাত কাটানো, সবির নিয়ে খেলা। সংস্কার থাকা ভালোই হয়তো। বনশ্রী আনমনে দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটার কোথাও একটা প্রচণ্ড মনোবল আছে, বনশ্রীর তা নেই। থাকলে আত্মার এই অপমান, এই স্পানির হাত থেকে বাঁচতে পারত। এখন বড়জোর নিছক জোড়াতালি দিয়ে ঠিকঠাক রাখা ছাড়া আর কিছু করার নেই তার। বাগানের ওদিকে কোথায় নালু মিয়ার চেরা গলার কাপাকাপ আওয়াজ ভেসে এল। রাতের স্তম্ভতা চিরঠেল কয়েক মুহূর্ত। বিচ্ছুয়া বেটা আধা শরীফ আদমির মতো ডিম্ব বলল হাম আভি আতা মাইজি, এবং সে পূবের খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। বাগানে তারও চিলচিৎকার শোনা গেল। চুপ বেবুরটা শাসালোক খালি ফার্তা। দিদুয়া 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 কম্বর্মে চলা গিয়া। বনশ্রী দরজাটা বন্ধ করে দিল। হারিকেনের আলোয় তার কিকব্যাগ থেকে শুকনো ব্লাউজ, ব্রেসিজার বের জানলাগুলো তেমনই বন্ধ রয়েছে, অতএব সে গায়ে কোন মতে জড়ানো শাড়িটা খুলে ফেলল। নগ্ন হতে বনশ্রী আর হয় না কোনোদিনও। আরও অনেক ব্যাপারে তার খুব একটা দ্বিধাসংকোচ থাকে না। এ তার এক ধরনের সাহসও বলা যায়। ছেলেবেলা থেকে সে অনেক মেয়ের চেয়ে বেপরোয়া। এখন এ মুহূর্তে সে ইচ্ছে করলে যেন মানুষও খুন করতে পারে। পারেই 10। তেমন কোন প্রয়োজন এলে সে খুন করতেও পিছপা হবে না। এক অদ্ভুত হিংসা কিংবা উদ্ভট ক্রোধে অস্থির বনশ্রী শরীর ঢাকতে থাকলো। চুল আঁচড়ে ফ্যানের সুইচ টিপতে গিয়ে মনে পড়ল কারেন্ট বন্ধ। বিরক্ত হয়ে দক্ষিণের জানলাটা খুলল। বিমুক্ত ভাগীরথীর বুক থেকে জলের আষ্টে গন্ধ নিয়ে একটা বাতাস এসে ঢুকল। তারপর বনশ্রী পূবের জানলা দুটোও খুলে দিল। হালকা জ্যোৎস্না এল। চাঁদটা বৃষ্টি ধোয়া আকাশে খুব উজ্জ্বল হয়ে উঠেছে। জানলার নিচে থেকে খাটের বিছানা অন্দি গাছের ডালপালার একটুখানি ভাঙাচোরা ছায়া পড়েছে কালো নকশাকাটা ঝালরের মতো। কাখ চাদরটা একটানে তুলে গুটিয়ে ফেলল সে। একটা শাড়ি বের করে এনে ম্যাট্রেসের ওপর বিছিয়ে দিল। তারপর দক্ষিণের জানলায় গিয়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই মনে হলো এই ঘরে কি যেন আছে। আপকার মতো লক্ষ লক্ষ প্রাণী। খারাপ প্রজাপতি হতে চেয়েছিল, কিন্তু পরম বিবর্তনের ভোরে পৌঁছবার আগেই দুজনের জুতোর তলায় পিষে গলে গেছে। তাদের সবুজ রঙ অজস্র তীক্ষ্ণ তীর অস্বস্তিকর জ্বালা দিচ্ছে। ছড়িয়ে থাকতে থাকতে বিছানা আর মেঝে থেকে, দেয়াল থেকে এবার বাতাসে ঘুরপাক খাচ্ছে আর স্বাদ এ বিধে যাচ্ছে। আর বড় নোংরা এই ঘর আর বিছানা, ওইসব চেয়ার, এমনকি এই ঐতিহাসিক মাটিও বড্ড নোংরা হয়ে গেছে।
দুঃস্মৃতির কটু গন্ধ রাজছে গাছপালা, ধ্বংসস্তূপে। বনশ্রী দ্রুত ঘুরে দাঁড়ালো, ঠোঁট কামড়ে তাকিয়ে রইল বিছানার দিকে। কোন অধিকারে এখনো সে এ ঘরে দাঁড়িয়ে আছে এবং ঘুমোতে চাইছে? এক সিনিয়র বিলো ক্লার্কে, রোজ স্ত্রীর অধিকারেই তো। পাটোয়ারিজি বনশ্রীকে চেনেন না, দেখেননি কোনোদিনও। বনশ্রীর খাতির হেমন্তর খাতিরে, হেমন্তর স্ত্রী হয়ে এসেছিল সে। বনশ্রী আর এক মুহূর্ত দেরি করল না, ঝটপট সবকিছু গুছিয়ে নিল। ভিজে কাপড়গুলো তোয়ালেতে জড়িয়ে ব্যাগে ঢোকাল। বাইরে জ্যোৎস্না এখন পরিষ্কার। সে ভারী কিটব্যাগটা কাঁধে ঝুলিয়ে হনহন করে এগোলো। পীরের মাজারের পাশ দিয়ে যাবার সময় কেরামত খাঁর গলার দৃষ্টি বাজতে শুনল। লঞ্চের আলোয় ফাটলধরা ছোট্ট গ্যারেজের মতো একটা ঘরে পিতা পুত্র বসে খাচ্ছে। বেড়ার ধারে একটু দাঁড়িয়ে ওদের দেখলো বনশ্রী। চাপা গলায় ওরা কথা বলছে। হা, पीएसी सोचा बेटा, मेम साबो को छोड़ के सब लोग भागा। हम एक नजर देख के भी समझा दाल में कुछ काला है। खुरी बात मत बोलो जी, चुप से खा लो। खाली ये जमान में सब लोग बहुत हरामी है बेटा। बेगाना औरत लेके मौज लूटने आता है अपोर। देखते देखते बुला हो गया हम चुप जी। और क्या सुना तू? कुछ नहीं, चुप से रहो, खाली बक 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 बक। একটু পরে पाटवारी जी का यही तो एक काम, ये कोठी खरीद किया लाखों रुपया में। मोहनलाल जी से चोट दे के खरीद किया। ऑफिसर लोगों के फुर्ती उर्ती के लिए। तुम फुर्ती उर्ती क्यों? हम तुमको कोठी देता, मगर तुम भी हमको कुछ फायदा दो। तो बहुत फायदा अभी तो उठा पाटवारी जी ने। कितना लाख उठारा खुदा मालूम। আর শুনতে চাইল না বনশ্রী। নহবতখানার দেউড়ি পেরিয়ে বাজার। বাজারে এখন লোকজন প্রায় নেই, দু এক জায়গায় মোম জ্বলছে, বেশিরভাগ দোকান বন্ধ। চৌমাথায় রিকশোর ঝাঁক। বনশ্রীকে দেখেই হইচই উঠল। আইয়ে দিদি, টিউশন যাবেন তো? আইয়ে 10:55 ট্রেন। কোন ট্রেনে যাবেন দিদি? কলকাতা যাবেন তো? বনশ্রী স্টেশনে পৌঁছে দেখল 10:15 বাজছে। আরও 40 মিনিট দেরি আছে। সে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের দিকে এগোলো। দরজার কাছে গিয়েই সে থমকে দাঁড়ালো। কোনার দিকে ইজি চেয়ারে হেমন্ত, পায়ের ওপর পা তুলে মরার মতো চিত হয়ে রয়েছে। 9:05 ফেল করেছে তাহলে। বনশ্রী আর ভেতরে ঢুকলো না। আসার দিন মনে হয়েছিল খুব বড় স্টেশন। এখন চারপাশে তাকিয়ে বনশ্রী দেখলো, বড় নয় মাঝারি বলা যায়। একটা ওভার ব্রিজও নেই। আসলে সেদিন মনে ছিল এক কুমারী মেয়ের দ্বিধা। দৃষ্টিতে ছিল আচ্ছন্নতা, পায়ে জোরতা ছিল। দৈবাত চেনাজানা কারো চোখে পড়লে কৈফিয়তের দায় তো ছিলই। আর ছিল ভিড়। শনিবারের বিকেলে ভিড় হওয়াটা স্বাভাবিক। সেই ভিড়ে প্রেমিকের সঙ্গে কোন রকমে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ঝোঁকে বনশ্রী ভূগোলের দিকে তাকায়নি। এখানে নাকি দেশের ইতিহাস আছে। এখন ফিরে এসেও তো মনে হচ্ছে না দেশের ইতিহাসে ঢুকে পড়েছিল। প্যালেস নহবতখানা 12 গম্বুজ মানে তখন তার কাছে এক নির্জন গোপন ঘর। ভালোবাসা বাঁশির খেলাঘর, তার বেশি কিছু নয়। ওদিকে ভিড় পেরোতেই তৈরি ছিল পাটোয়ারিজির জিপ। পলকে ছো নেড়ে তুলে নিয়ে গিয়েছিল সেই নির্জন গোপন ঘরে। অতএব বনশ্রী কিছু লক্ষ্য করেনি। এখন সেই স্টেজ দিয়ে দেখছে, পিছনে বিদ্যুৎবিহীন প্রায় অন্ধকার শহর। এখন ভুতুড়ে দেখাচ্ছে। এই স্টেশনও বড় ভদ্র, ঝিমোধরা, মিটমিটে আলোয় তেমনি ভুতুড়ে হয়ে আছে। কিছু লোক শুয়ে আছে, কেউ বসেছে, কেউ একাদোকা দাঁড়িয়ে আছে। চাপা স্বরে কথা বলছে কেউ কেউ। প্ল্যাটফর্মে নিচের লাইন অন্ধকার। ওপারে অন্ধকার গাছগাছালির আড়ালে যেন মৃতদের দেশের শুরু। বনশ্রীর মনে হলো, জীবিত ও মৃতদের মাঝখানে এক রহস্যময় সীমান্ত রেখায় সে এসে দাঁড়িয়ে আছে। স্টেশনের বারান্দায় একটু দাঁড়িয়ে থেকে সে খোলামেলায় প্ল্যাটফর্মে অন্য পাশে এগিয়ে গেল। জ্যোৎস্নার রং এখন সাদা। গোড়া বাঁধানো একটা গাছের তলার বসতে গিয়ে সে বসল না। কে শুয়ে আছে? বনশ্রী। বরস্ত হলো। ভক্ত রে নোংরা লোকেরা সবখানে ভিড় বাড়াচ্ছে রমস। কোথাও একটু বসার জায়গা পাওয়া কঠিন ওদের জন্যে। বনশ্রী আরও কিছুটা এগোলো। এদিকে আধার মালপত্রের ওপে লোকেরা বসে চাপাগলায় কথা বলছে, মুখে আনুন যুগনুগ করছে। বনশ্রী ঘুরল। ততক্ষণে তার সহজাত বোধ বলে দিয়েছে, মেয়েদের পক্ষে এভাবে ঘোরাঘুরি করাটা ঠিক নয়।
লোকের চোখে পড়ে যাবে। দুজন রেল পুলিশ দুবার ঘুরঘুর করে গেল। তারপর বনশ্রীর মনে হলো সবাই তাকে সত্যি সত্যি লক্ষ্য করো। এলো চলে রাতের আলোহীন স্টেশনে একা কোন মেয়েকে ঘুরে বেড়াতে দেখলে সেটা তো স্বাভাবিকই। আর তার অস্থিরতাও চোখে না পড়ে রেনা। রাতের গাড়ির যাত্রীদের মধ্যে মহিলারা নেই এমন নয়, কিন্তু তাদের সবারই স্বজন আছে। তারা কেউ একা নন, এবং তারা স্বজনের কাছ গিয়ে সে যেন নিরাপদ জায়গায় বসে আছে। শুধু বনশ্রী একা, এবং নিরাপত্তার গণ্ডি পেরিয়ে বারবার কোথায় যে ছুটে যাচ্ছে। স্টেশন ঘরে কেরোসিন বাতি জ্বলেছে। স্টেশনবাবুরা গম্ভীর মুখে নিঃশব্দে কাজকর্ম করছেন। বনশ্রী কি মেরে রেলঘড়ি দেখল। মোট 3টে মিনিট কেটেছে এতক্ষণে। এখনো 37 মিনিট, তবু যদি ডাউন ট্রেনটা আসে ঠিক সময়ে। তার পাশ দিয়ে একচোখো রেললণ্ঠন যাচ্ছিল। বনশ্রী প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, ট্রেন রাইট টাইমে আসবে তো? ক্যা মালুম, উস্কা মজি, বলে ভুতুড়ে লণ্ঠনটা চলে গেল। বিশ্বাস হয় না কোন লোক আছে লোকঠনে। এখনো টিকিটের ঘাটা পড়েনি। 7 মিনিট পরে পড়ার কথা। ঘন্টা পড়লে বুঝি হলুল স্কুল বাঁধবে। রাতের ভস্মতা, প্রতীক্ষা, আর জীবিত ওম 13 এই সীমান্তরেখায় বুঝি বিস্ফোরণ ঘটে যাবে। এবার সেই মুহূর্তের জন্যে বনশ্রী অস্থির। অস্থিরতা তাকে অন্যমনস্ক করল। সে আবার কয়েক পা হাঁটল বারান্দায়। ওয়েটিং রুমের দরজার সামনে যেতেই তার চমক ভাঙল। হেমন্ত কোনার ইজি চেয়ারে তেমনই গা এলিয়ে বসে আছে, দুহাত মাথার ওপর ওঠানো। তার পায়ের পাশে সুটকেসটা। বনশ্রী দরজার সামনে দিয়ে অন্য পাশে চলে গেল তক্ষুনি। টিকিট কাউন্টারের কাছে গিয়ে সে এতক্ষণে একটা বেঞ্চে জায়গা খালি দেখল। অনাচার লোক ঠাসাঠাসি করে বসে আছে। এখানে কেরোসিন বাতির আলো পৌঁছয়নি। সে বসার চেষ্টা করলে ওরা নড়েচড়ে জায়গাটুকু বাড়িয়ে দিল। ক্লান্ত বনশ্রী বসে পড়ল। আর দাঁড়িয়ে থাকতে পারত না। বসতে পেরেই সেটা বুঝল। মাথা আবার ঘুরছে, শরীর এতক্ষণে দুর্বল লাগছে। শুয়ে পড়তে পারলে আমরা হতো, অথচ এখন আরাম আশা করা বৃথা। সে চোখ বুজে বেঞ্চে হেলান দিয়েছিল। কতক্ষণ পরে টিকিটের ঘাটা বেজে উঠলে সে চোখ খুলল। তখন যতটা হুলস্থুল হবে ভেবেছিল তেমন কিছু ঘটল না। লোকেরা শান্তভাবে কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে। তেমন কোন ব্যস্ততা নেই। বনশ্রীর পাশে গাঘি সে যে লোকটা বসেছিল সে হাই তুলল। মুখে অস্পষ্ট একটা শব্দ করল। বনশ্রী একটু চমকে তার দিকে তাকালো। ওপাশের লোকগুলো টিকিট কাটতে একে একে উঠে পড়ল এবং এগিয়ে গিয়ে লাইনে দাঁড়ালো। কিন্তু এই লোকটা গেল না। জায়গা ফাঁকা পেয়ে সে একটু সরে গেল। এখানে আলো নেই। সিলুট মূর্তি মতো একটা লোক দুহাত তফাতে সরে বসেছে। তাহলে বনশ্রীর চিনতে ভুল হলো না। অমনি বনশ্রী উঠে দাঁড়ালো।